হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে বা পাশের সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 2 বা পাশের ক্ষেত্রে এমডিসি 2 পেপারটি রয়েছে, প্রাচীন বিশ্বের সমাজ ও সংস্কৃতির যে বিবর্তন, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ 20 নাম্বারের বড় প্রশ্ন, গ্রিসের পলিশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো গ্রিস দেশে পলিশ গড়ে ওঠে, এটা আমরা সবাই জানি। সেই পলিশের যে প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল, সেই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে, এবং আলোচনার শেষে এর যে উত্তর সেই উত্তরটিও কিন্তু তোমাদেরকে আমি প্রোভাইড করব। তা তোমরা জানো যে এই পেপারে যে সাজেশন আছে, সেই সাজেশনের প্রধান ইম্পর্টেন্ট একটি প্রশ্ন একেবারে প্রথমেই রয়েছে এই পলিশের বৈশিষ্ট্য। তোমাদের এই পেপারের সাজেশন আমি আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করেছি। এই পেপারটির যে সিলেবাস নিয়ে ডিসকাস করার ভিডিও আপলোড করেছি, তোমরা সেগুলো দেখে নিতে পারো। তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। দেখো, কোনো বড় প্রশ্ন যখন তোমরা পড়বে, তখন মুখস্থ করবে 500 বা 1000 ওয়ার্ডে, 20 নাম্বার মানে কাছাকাছি 1000 ওয়ার্ডের একটা অ্যান্সার হবে। এটি কিন্তু মুখস্থ করতে গেলে এই সম্পর্কে আগে ভালো করে বোঝা দরকার। তাই সেই বোঝার জন্য, সেই সম্পর্কে একটু বিস্তৃত আলোচনা করার জন্য আমার এই ভিডিও ক্লাসের অবতারণা। দেখো, শুধুমাত্র হাতে লিখে বা কম্পিউটারে লিখে মুখে বলে দেওয়ার নোটস বা দেওয়ার মতো চ্যানেল কিন্তু 100টা রয়েছে, কিন্তু এই ধরনের ডিসকাসমূলক আলোচনা ভিডিওর চ্যানেল কিন্তু খুবই কমই রয়েছে। তাই আমার এই চ্যানেলটি তোমাদের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হতে চলেছে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, তোমরা জানো তোমাদের ফার্স্ট সেমিস্টারে যেসব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ছিল সিলেবাস সাজেশন অনুযায়ী, তার একটা একটা করে ভিডিও ক্লাস আমি নিয়েছি এবং সেগুলো তোমাদের যথেষ্ট উপকারে লেগেছে। ঠিক সেই রকমই সেকেন্ড সেমেও তোমাদের একই রকম ভাবে পুরো সেমিস্টারটা আমি তোমাদেরকে বলতে পারো এক কথায় আমি এইভাবে তোমাদের পড়াবো। তাই তোমরা আমার এই চ্যানেল থেকে অনেকটাই উপকার পাবে যদি তোমরা চ্যানেলের সাথে থাকো। তার জন্য তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চ্যানেলে তোমাদের কোনো কিছু মতামত থাকলে নিচে ডেসক্রিপশন বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওগুলি ভালো লাগলে একটা লাইক দেবে এবং তোমরা অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয়টি কি আমরা দেখে নিই। দেখো, গ্রিক পলিশের বৈশিষ্ট্য, এটাই শর্টকাট প্রশ্ন। দেখো, পলিশের উপরে অনেক টাইপের প্রশ্ন হয়। পলিশের উপরে 3টি প্রশ্ন আছে। একটা হচ্ছে পলিশের উদ্ভব কিভাবে হলো, আরেকটি প্রশ্ন পলিশের বৈশিষ্ট্যটা কি, আরেকটি প্রশ্ন পলিশের পতনটা কিভাবে এসেছিল। তা পতনের প্রশ্নটা আগের ইয়ারে পড়ে গেছে, তাই তোমাদের জন্য এবার ইম্পর্টেন্ট পলিশের বৈশিষ্ট্য। আর যেহেতু এটা 20 নম্বরের নোট, তাই তোমরা এর উদ্ভবটাকেও কিন্তু আলোচনা করে লিখতে হবে নোটে। যদি এই প্রশ্ন 10-এ দেয়, পাশের ক্ষেত্রে অনেক সময় 10-ও দিতে পারে, সেক্ষেত্রে উদ্ভবের প্রসঙ্গটি না আলোচনা করে তোমরা ডিরেক্ট বৈশিষ্ট্যটুকু লিখতে পারবে। যে নোটস আমি তোমাদেরকে দেব এরপরে, সেই নোটসে কিন্তু সেটা মেনশন করা থাকবে। তাই পাস এবং অনার্স উভয়ের ক্ষেত্রে আজকের এই ক্লাসের অবতারণা। তা দেখো, গ্রিক পলিশের বৈশিষ্ট্য, প্রশ্নমান 20, পাশের ক্ষেত্রে বললাম যে 10ও আসতে পারে। তা দেখো, পলিশ বলতে এই বোঝায় যে প্রাচীন গ্রিসে, মানে গ্রিস দেশে, গ্রিস তোমাদের সিলেবাসে অনেকটা জায়গা জুড়ে রয়েছে। তা প্রাচীন গ্রিসের ছোট ছোট যেসব নগর এবং নগরকে কেন্দ্র করে যে গ্রাম, হ্যাঁ, নগর ও গ্রামকে কেন্দ্র করে যে ছোট ছোট জনসমষ্টি গড়ে উঠেছিল, যে রাষ্ট্রীয় একক গড়ে উঠেছিল, সেগুলোকে আমরা বলি মানে পলিশ বা রাষ্ট্র, ছোট ছোট রাষ্ট্র। তা প্রাচীন গ্রিসে এই ধরনের অনেক ছোট ছোট রাষ্ট্র গড়ে ওঠে, যাকে আমরা ইংরেজিতে বলি পলিশ। হ্যাঁ, যার বাংলা মানে ইংরেজিতে যাকে বলা হয় সিটি স্টেট। একদিকে নগর, একদিকে সেটি আবার রাষ্ট্র। তা কেন সিটি, একটা নগরকে কেন রাষ্ট্র বলা হচ্ছে, সেটি হচ্ছে এই যে এই জায়গায় যারা বসবাস করে এই নগরে, সেই নগরের যারা নাগরিক, সেই নাগরিকরা কিন্তু তারা সেই শাসন ব্যবস্থায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে। তাহলে একটা শাসন কাঠামো এখানে গড়ে উঠছে। হ্যাঁ, এই জন্য এই জায়গাটাকে বলা হচ্ছে রাষ্ট্র। হ্যাঁ, তাই এটাকে নগর রাষ্ট্র, বাংলায় আমরা বলতে পারি, ইংরেজিতে সিটি স্টেট, আর বাংলায় আমরা বলি নগর রাষ্ট্র। এখন এই নগর রাষ্ট্র গড়ে উঠতে গেলে কতগুলি প্রাথমিক শর্ত আছে। শর্তগুলো কি, যে দেখো, একটা এই নগর রাষ্ট্র গড়ে উঠতে গেলে প্রথমে দরকার ভূখণ্ডের জনসমষ্টি। আমরা জানি রাষ্ট্রবিজ্ঞান, আমরা রাষ্ট্রের ক্ষেত্রে পড়েছি যে একটা রাষ্ট্র গড়ে উঠতে গেলে রাষ্ট্রের আগে প্রথম দরকার কি, না একটা ভূমিখণ্ড দরকার, একটা নির্দিষ্ট জায়গা বা একটা ভূমিখণ্ড দরকার, নির্দিষ্ট একটা ভূখণ্ডে দরকার, এবং সেখানে একটা জনসমষ্টি, জনগণের দরকার। শুধু শুধু খালি জায়গা তো রাষ্ট্র হতে পারে না, সেখানে জনগণের প্রয়োজন। তাই ভূখণ্ডের সাথে সাথে সেখানে একটা জনসমষ্টি দরকার, এবং সেখানে একটা রাজনৈতিক ভিত্তি থাকবে, একটা প্রশাসনিক কাঠামো থাকবে, একটা শাসন ব্যবস্থা থাকবে। হ্যাঁ, জনগণের
দ্বারা পরিচালিত হোক বা রাজার দ্বারা পরিচালিত হোক বা প্রজাতান্ত্রিক হোক, যেভাবে হোক একটা রাজনৈতিক ভিত্তি থাকবে এবং সেই রাষ্ট্রে বা সেই স্থানে বা সেই ভূখণ্ডের উপর যারা বাস করবেন সেই নাগরিকরা, তারা কিন্তু যেসব নাগরিক অধিকার আছে সেই অধিকারগুলো কিন্তু ভোগ করবে। তো এইগুলো মেনটেন করলে তবেই সেটি হবে একটি রাষ্ট্র। তা প্রাচীন গ্রীসে এরকম ছোট ছোট অনেক ভূখণ্ড গড়ে ওঠে, সেই ভূখণ্ডে জনগণ সেখানকার শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে, তাই এগুলোকে একটা একটা রাষ্ট্রের সাথে তুলনা করা হয় এবং নগর রাষ্ট্র। তো অসংখ্য নগর রাষ্ট্র বা পলিশ, যাকে আমরা বলি পলিশ বলি, সেই পলিশ কিন্তু গড়ে উঠেছিল। দেখো POLIS, পলিশ থেকেই কিন্তু পরবর্তীকালে পলিটিক্স কথাটি গড়ে উঠেছে, রাজনীতি কথাটা গড়ে উঠেছে। তো যাই হোক, এটা আমাদের ইন্ট্রোডাকশন থাকবে। এরপরে যেটা আমরা দেখবো সেটি হচ্ছে এর উদ্ভব। উদ্ভব কিভাবে হলো, এটা কিন্তু একটা খুব ভাইটাল বিষয়। দেখো উদ্ভব, তো উদ্ভবের ক্ষেত্রে অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে বলছেন যে প্রাচীন গ্রীসে প্রথমে সমাজের ক্ষেত্রে ওইকস বলে বা ওইক্স বলে একটি সমবায় গড়ে উঠেছিল, মানে অনেকগুলি গ্রামের সমষ্টি। দেখো এখানে দেওয়া আছে ওইকস বা সমষ্টিবদ্ধ গ্রাম, মানে কি অনেক, যেমন আমাদের এখন পঞ্চায়েত, অনেকগুলো পঞ্চায়েতের আন্ডার অনেকগুলো গ্রাম থাকে, তো এই পঞ্চায়েতটাকে আমরা এখানে বলছি ওইকস। মানে অ্যারিস্টটল পলিটিক্স গ্রন্থে তার কথাই বলছেন যে প্রাচীন গ্রীসে প্রথমে গড়ে উঠেছিল এই ওইকস বা সমষ্টিবদ্ধ গ্রাম, যার আরেক নাম ডেমি। হ্যাঁ, তাই ডেমি থেকে মানে এই ডেমি পরবর্তীকালে পলিশের রূপ ধারণ করে ধ্রুপদী যুগে, যখন ডোরিয়ান বিজয় হয় 1000 খ্রিস্টপূর্বাব্দে গ্রীসে, তার পরবর্তীকালে কিন্তু এই ডেমিগুলোই রূপান্তরিত হয় পলিশে। এখন সেই বিষয়টা আমরা পরে দেখবো আরো। এখন উদ্ভব হলো, মানে পলিশের উদ্ভবের ক্ষেত্রে যে পয়েন্টস গুলো রয়েছে, যে পয়েন্টের ভিতর দিয়ে আমরা আলোচনা করব। প্রথম দেখো ভৌগোলিক বিচ্ছিন্নতা। তা আমরা জানি গ্রিস একটি দ্বীপ রাষ্ট্র, অসংখ্য দ্বীপ দ্বারা বেষ্টিত একটি রাষ্ট্র বা একটা দেশ, এবং এখানে অনেক পাহাড় পর্বতের দেশ, ফলে এক একটা অঞ্চল আরেকটা অঞ্চল থেকে বিচ্ছিন্ন ছিল। এই বিচ্ছিন্ন থাকার কারণে সেই এক একটা অঞ্চল কিন্তু স্বতন্ত্রভাবে তারা তাদের প্রশাসন, তারা তাদের শাসন কাঠামো, তারা তাদের মতো করে বেঁচে থাকার মতো কিন্তু প্রয়োজনীয় সিস্টেম সেটা কিন্তু গড়ে তুলেছিল। তো এই ভৌগোলিক বিচ্ছিন্নতা, একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলের যে ডিফারেন্স বা বিচ্ছিন্নতা, এটাই কিন্তু প্রধান কারণ ছিল এক একটা ছোট ছোট রাষ্ট্র গড়ে ওঠার। এটা আমাদের প্রথম কারণ উদ্ভবের। এরপরে দ্বিতীয় দেখো অর্থনৈতিক বিচ্ছিন্নতা। যেহেতু এই ভৌগোলিক ভাবে তারা বিচ্ছিন্ন, তাই তারা অর্থনৈতিক ভাবেও কিন্তু বিচ্ছিন্ন ছিল একটি রাষ্ট্রের সাথে অপর একটি রাষ্ট্রের, বা বলতে পারো একটি অঞ্চলের সাথে অন্য একটি অঞ্চলের যে ডিফারেন্স ছিল, যে পার্থক্য বা দূরত্ব ছিল, সেই দূরত্বের কারণে তারা কিন্তু প্রত্যেকটা অঞ্চল আলাদা আলাদা ভাবে তাদের অর্থনীতিটাকে গড়ে তুলতে পেরেছিল। তাই একটা রাষ্ট্র গড়ে তুলতে গেলে অর্থনীতির প্রয়োজন, স্বতন্ত্র অর্থনীতির প্রয়োজন। তো এই ক্ষেত্রে অর্থনৈতিক বিচ্ছিন্নতা কিন্তু কাজ করেছিল এই পলিশ রাষ্ট্র গড়ে ওঠার পিছনে। এরপর দেখো গ্রিকদের মানসিকতা। তাই গ্রিকরা এমন একটা জাতি যাদের চরিত্রটাই ছিল যে ছোট ছোট রাষ্ট্র তারা গড়ে তুলবে। তারা এই ছোট ছোট রাষ্ট্র পছন্দ করতো, তারা বৃহৎ রাজা, বৃহৎ রাষ্ট্র এগুলো পছন্দ করতো না। হ্যাঁ, কিটো বলে একজন ঐতিহাসিকের ভাষায় যে গ্রিকদের কাছে এই বড় রাষ্ট্র ছিল বর্বরদের বাসস্থান। তাই তাই এইরকম একটা চিন্তা ভাবনা তাদের মধ্যে ছিল। তাই গ্রিকদের এই মানসিকতাটাই কিন্তু তাদের এই ছোট ছোট পলিশ গড়ে তোলার পিছনে একটা কার্যকরী ভূমিকা নিয়েছিল। এরপরে দেখো অক্টোপলিশ ও অ্যাগোরা, এদের কি ভূমিকা। তা অক্টোপলিশটা কি না, অক্টোপলিশ বলতে এই যে প্রত্যেকটি পলিশের একটা নির্দিষ্ট কেন্দ্র থাকতো, শাসন কেন্দ্র, যে জায়গা থেকে শাসনটা পরিচালনা করা হতো, মানে আমরা বলতে পারি রাজধানী। তা পাহাড়ের মাথায় একটা প্রশাসন কেন্দ্র বা একটা দুর্গ গড়ে তোলা হতো। সেই দুর্গে যারা প্রশাসক বর্গ, যারা রাজা বা অন্যান্য যারা মন্ত্রীরা, তারা সেখানে বাস করতেন। সেই জায়গা থেকে পুরো পলিশটাকে কিন্তু পরিচালনা করা হতো। এই যে শাসনের যে কেন্দ্র, যে রাজধানী, তাকে আমরা বলি অক্টোপলিশ। আর অ্যাগোরাটা কি? অ্যাগোরা হচ্ছে ওই অক্টোপলিশের পাশেই ছিল একটা বাজার, যে বাজারে নাগরিকদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা সেখানে মেনটেন করা হতো। সেখানে বিস্তৃত ফাঁকা জায়গা ছিল যেখানে সমবেত হতে পারতো, বড় বড় প্রেক্ষাগৃহ ছিল, জিমনেশিয়াম ছিল, এবং সর্বোপরি কি ছিল? বাজার ছিল, বাজার। এই বাজারটাকে বলা হচ্ছে অ্যাগোরা। তাহলে অক্টোপলিশ আর অ্যাগোরা এদের যুগলবন্দি ছিল কিন্তু প্রত্যেকটি পলিশের মেন প্রাণকেন্দ্র। এছাড়া কি ছিল? এছাড়া ছিল যে এর বাইরে, মানে এই অক্টোপলিশ এবং অ্যাগোরার নিচের অংশে ছিল কিন্তু ছোট ছোট অনেক গ্রাম, যাকে আমরা বলি চোরা। এই চোরা আর অক্টোপলিশ আর অ্যাগোরা এদের সম্মিলিত ভাবে এরা গড়ে তুলেছিল এই পলিশ। এখন ডোরিয়ান বিজয় হয়েছিল গ্রিসে 1000 খ্রিস্টপূর্বাব্দে।
ডোরিয়ান বিজয়ের পর তারা এই শক্তিশালী রাজা বা বড় বড় রাষ্ট্র এর কিন্তু অবলুপ্তি হয়। বড় বড় রাজার ধারণা বা বড় বড় রাষ্ট্রের ধারণা গ্রিকদের আর পছন্দ হয়নি। তারা ওই ছোট ছোট নগর বা ছোট ছোট নগরে তারা বাস করতো এবং সেই নগরকে কেন্দ্র করে এবং সেই নগরের জনগণ নগরকে পরিচালনা করতো স্বতন্ত্রভাবে, অন্য আরেকটি নগরের সাথে তাদের কোনো যোগাযোগ ছিল না। এই নগরকে কেন্দ্র করে তাদের একটা ছোট ছোট রাষ্ট্রের রূপ তারা দিয়েছিল। এরপর দেখো পলিশের প্রাথমিক পর্যায়। পলিশের প্রাথমিক পর্যায়টা কখন? পলিশের প্রাথমিক পর্যায়ে খ্রিস্টপূর্ব 8ম থেকে খ্রিস্টপূর্ব 7ম শতকের মধ্যে এই প্রাথমিক যে রূপ পলিশের প্রাথমিক রূপ কোনটি, যে আমরা প্রথমেই আলোচনা করেছি, সেটি হচ্ছে যে ঐকস বা সমষ্টিবদ্ধ গ্রাম বা ডেমি। এই জিনিসগুলো কিন্তু এই প্রাথমিক রূপ এগুলো গড়ে উঠছে খ্রিস্টপূর্ব 8ম থেকে খ্রিস্টপূর্ব 7ম শতকের মধ্যে, এবং যে রাজনৈতিক কাঠামো সেটিও গড়ে উঠছে। এরপরে চতুর্থ পর্যায়, পলিশ গড়ে ওঠার চতুর্থ পর্যায় বা অন্তিম পর্যায় যেটি, সেটির সময়সীমা কথা একবার আমরা দেখে নেব। যে 5ম শতকে এই সময় কিন্তু গ্রীসের ধ্রুপদী যুগ মানে ক্লাসিক্যাল এজ যেটা বলে সেই সময় চলছিল, এবং এই সময় গ্রীসে এই ঐকস বা ডেমিগুলি রূপান্তরিত হয় বড় বড় পলিশে, এবং গ্রীসে অনেক পলিশ গড়ে ওঠে। হ্যাঁ, যেমন এর মধ্যে শক্তিশালী ছিল স্পার্টা, এথেন্স, করিন্থ। এইসব পলিশগুলো কিন্তু শক্তিশালী হয়ে উঠেছিল। তাহলে এই পলিশ গড়ে ওঠার প্রাথমিক পর্যায়ে একটা আছে, আবার পলিশ গড়ে ওঠার চূড়ান্ত বা চতুর্থ পর্যায়েও কিন্তু একটি আছে। তো এই পয়েন্টগুলোর উপরে বেস করে আমাদের উদ্ভবটাকে আলোচনা করতে হবে। পয়েন্টগুলো কি? ভৌগোলিক বিচ্ছিন্নতা, অর্থনৈতিক বিচ্ছিন্নতা, গ্রিকদের যে মানসিকতা, অক্টোপলিস অ্যাগোরার যে ভূমিকা, এবং পলিশ গড়ে ওঠার প্রাথমিক পর্যায় এবং চতুর্থ পর্যায়। এইগুলো আলোচনার ভিতর দিয়ে পলিশ কিভাবে গড়ে উঠলো তার যে উদ্ভব, সেই উদ্ভবের অংশটুকু আলোচনা করতে হবে। এরপরে দেখো কি রয়েছে না, বৈশিষ্ট্য, যেটা আমাদের মূল প্রশ্ন, বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যের প্রথম যে জায়গায় আমরা দেখবো, মানে প্রথমে যেটা আমরা আলোচনা করব, যে এখানে বৃহৎ রাজতন্ত্রের বদলে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের উদ্ভব চেয়েছিল গ্রিসের লোকেরা, তাই এই পলিশগুলো গড়ে উঠেছিল। তাই পলিশের প্রথম বৈশিষ্ট্য ছিল এটাই, যে পলিশে বড় বড় কোনো রাষ্ট্র নয়, পলিশটা ছিল একেবারে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের একক, এবং এখানে প্রজাতন্ত্র বা অভিজাততন্ত্র এদেরই কিন্তু উদ্ভব হয়। এরপরে দেখো প্রথম বৈশিষ্ট্য হিসেবে আমরা যেটা দেখছি যে ক্ষুদ্র আয়তন ও অল্প সংখ্যক জনগণ। তাহলে পলিশটার আয়তন কতটা হবে? এটা ক্ষুদ্র হবে, এবং জনগণ কি হবে? এখানকার জনসংখ্যাও হবে খুব কম, অল্প সংখ্যক। প্লেটো তার রিপাবলিক গ্রন্থে বলেছেন যে এক একটা পলিশের জনসংখ্যা হবে 5000। কেন 5000 হবে? তার কারণ যদি লোক অল্প থাকে তাহলে প্রতিটা মানুষ একে অপরের সাথে কিন্তু একটা পরিচয় থাকবে, একটা চেনাশুনো, একটা জানাশুনো থাকবে। এই জন্য প্লেটো তার রিপাবলিক গ্রন্থে তার জনসংখ্যার কথা বলেছেন 5000। অবশ্যই 1000 জনসমষ্টি বিশিষ্ট পলিশও কিন্তু আছে, অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে এই বিষয়টা উল্লেখ করেছেন। তাহলে প্রথম বৈশিষ্ট্য কি দেখলাম আমরা? ক্ষুদ্র হবে, পলিশগুলো হবে ক্ষুদ্র, এবং সেখানকার জনসংখ্যা হবে কম, অতি কম। এরপরে 2 নম্বর পয়েন্ট দেখো, নগর ও গ্রামের সমন্বয়। তা নগর, একটা নগরকে কেন্দ্র করে এই রাষ্ট্রটি গড়ে উঠেছিল, এবং নগরের একেবারে উঁচু স্থানে ছিল অ্যাক্রোপলিস প্রশাসনিক কেন্দ্র, তাকে কেন্দ্র করেছিল অ্যাগোরা মানে বাজার, এবং বাজারের নিচেও অংশে ছিল গ্রাম মানে চোরা। তাহলে গ্রাম আর নগর এই এদের সমন্বয়ে গঠিত ছিল কিন্তু এই পলিশ। তাই এখানে বলা হচ্ছে যে ক্ষুদ্র নগর ও গ্রামের সমন্বয়ে তৈরি হচ্ছে এই পলিশ। এটা একটা প্রধান বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য কি দেখো, জনগণের প্রশাসন। জনগণের প্রশাসনটা কেন? না, জনগণ এখানকার শাসন ব্যবস্থায় সরাসরি অংশগ্রহণ করতো। জনগণ বলতে আবার গ্রিসের 3 ধরনের জনগণ ছিল। একটা ছিল নাগরিক, যারা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতেন, আর একটা ছিল বিদেশি, যারা কোনো রকম সুযোগ সুবিধা পেতেন না, তারা নাগরিকত্ব পেতেন না, আর ছিল অসংখ্য নারী, কিন্তু নারীদেরও কোনো কিন্তু নাগরিকত্ব ছিল না। তাহলে নাগরিকত্ব কাদের ছিল? নাগরিকদের ছিল। তা এই নাগরিকরা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতেন, এবং রাষ্ট্রের যে প্রশাসন যন্ত্র, সেই প্রশাসন যন্ত্র পরিচালনার ক্ষেত্রে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করতেন। তাই জনগণের প্রশাসন বলা হচ্ছে। আর এগুলো শহরে ছিল বলেই ওই শহরগুলোকে একটা নগরের মানে একটা রাষ্ট্রের সাথে তুলনা করা হয়েছে, বা ওগুলোকে রাষ্ট্র বলা হয়েছে। নগর রাষ্ট্র, নগরকে রাষ্ট্র কখন বলা হচ্ছে না, নগরের জনগণ যখন একটা শাসন ব্যবস্থা পরিচালনা করছে স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে, তখন সেই নগরটি হয়ে যাচ্ছে একটি রাষ্ট্র। তাই নগর রাষ্ট্র বা সিটি স্টেট। এর পরের পয়েন্টে দেখো যে শাসন কাঠামো। তো অবশ্যই এখানে নগর রাষ্ট্র বা পলিশে একটা শাসন কাঠামো থাকবে, যে শাসন কাঠামো
অনেক টাইপের হতে পারে, যেমন প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা হতে পারে বা অভিজাততান্ত্রিক হতে পারে, মানে অভিজাতরা মিলে একটা পর্ষদ বা পরিষদ গঠন করে সেই পরিষদ কর্তৃক এই শাসন ব্যবস্থা পরিচালনা করা, বা স্বৈরতান্ত্রিক হতে পারে, কোন এক রাজার দ্বারা শাসিত হতে পারে। তা এই তিন ধরনের শাসন কাঠামো হতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। স্বৈরতান্ত্রিক মানে রাজতান্ত্রিক, প্রজাতান্ত্রিক আর অভিজাততান্ত্রিক। এছাড়া প্রতিটি শাসন ব্যবস্থায়, মানে এই পলিশের প্রত্যেকটা পলিশের শাসন ব্যবস্থায় তিনটি করে অংশ ছিল, তিনটি। একটা ছিল সমিতি, একটা পরিষদ ছিল, আর একটা ছিল ম্যাজিস্ট্রেট। নিচের স্তরে সমিতি, তার উপরে ছিল পরিষদ, আর একেবারে উপরে ছিল ম্যাজিস্ট্রেট বা আরকন। তিনি শাসন করতেন, তিনি ছিলেন সর্বোচ্চ শাসক। এরপরে দেখো গঠন বিন্যাস। তা গঠন বিন্যাস কেমন হবে পলিশের? আগেই বলেছি, প্রথমে হবে একটা অ্যাক্রোপলিস থাকবে, মানে মূল যে রাজধানী বা প্রশাসন কেন্দ্র, এবং তারপরে কি থাকবে না অ্যাগোরা, সেই সংলগ্ন একটা বাজার থাকবে, আর বাজারের নিচে নিচু অংশে থাকবে, নগরের নিচু অংশে থাকবে চোরা বা গ্রাম। তাহলে এই তিনটি অংশ থাকবে গঠন বিন্যাস বলতে, অ্যাক্রোপলিস, অ্যাগোরা এবং চোরা। এটি কিন্তু একটা প্রধান বৈশিষ্ট্য। এরপরে দেখো 6 নম্বর পয়েন্ট, অর্থনৈতিক বৈষম্য। অর্থনৈতিক বৈষম্য তো অবশ্যই আছে। পলিশ যখন গড়ে ওঠে সে উদ্ভবের কারণেই আমরা দেখেছি যে অর্থনৈতিক বিচ্ছিন্নতা একটি কারণ। একটা পলিশের সাথে আরেকটা পলিশের যোগাযোগের অপ্রতুলতার কারণে তাদের মধ্যে স্বতন্ত্রভাবে অর্থনীতি গড়ে উঠেছিল, যে যার অঞ্চলে যে যার মতো করে স্বাধীনভাবে অর্থনীতি গড়ে তুলেছিল। কোনো পলিশ হয়তো কৃষিতে উন্নত, কোনো পলিশ হয়তো ব্যবসা বাণিজ্যে উন্নত, কোনো পলিশ হয়তো সমুদ্র বাণিজ্যে উন্নত, যেমন করিন্থ ছিল শিল্প ও বাণিজ্যে উন্নত। হ্যাঁ, যেমন এথেন্স ছিল কৃষি এবং মন্দির অর্থনীতির উপরে বেশ করে তাদের অর্থনীতি গড়ে তুলেছিল। তাহলে এই এখানে অর্থনৈতিক একটা বৈষম্য কিন্তু ছিল, সেই বিষয়টাও কিন্তু একটা প্রধান বৈশিষ্ট্য। এবং শেষ যে পয়েন্ট সেটি হচ্ছে স্বাতন্ত্রতা। স্বাতন্ত্রতা মানে একটা পলিশ থেকে আরেকটা পলিশ সম্পূর্ণ আলাদা ছিল। আলাদা যদি না হতো, যদি যোগাযোগ থাকতো, যদি একত্রিত হতো, তাহলে তো রাষ্ট্র গড়ে উঠতো না। রাষ্ট্র হতে গেলে তাকে সার্বভৌম স্বাধীন হতে হবে। তাই একটা রাষ্ট্র নগরাষ্ট্রের সাথে আরেকটি নগরাষ্ট্র ছিল সম্পূর্ণ পৃথক, এবং প্রতিটি নগরাষ্ট্র ছিল যে যার মতো স্বাধীন সার্বভৌম। এদের পৃথকভাবে প্রত্যেকটি নগরাষ্ট্রের আলাদা আলাদা সরকার ছিল প্রশাসন চালানোর জন্য, সেনাবাহিনী ছিল, মুদ্রা ব্যবস্থা ছিল, এমনকি পূজা যে পদ্ধতি, আরাধনা উপাসনা পদ্ধতি অনেক পলিসি কিন্তু আবার আলাদা আলাদা ছিল। আলাদা আলাদা মানচিত্র ছিল, আলাদা আলাদা ক্যালেন্ডার ছিল। হ্যাঁ, তাহলে একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে যেমন একটা দেশের আলাদা আলাদা সবকিছুই থাকে, হ্যাঁ, সেনাবাহিনী থেকে শুরু করে মুদ্রা, প্রতীক চিহ্ন, পতাকা বা বলতে পারো মানচিত্র, সবকিছু আলাদা থাকে। তাই এখানেও তাই, প্রত্যেকটি পলিশের কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য ছিল। মানে সরকার, সেনাবাহিনী, প্রশাসন যন্ত্র, মুদ্রা সব আলাদা আলাদা ছিল। তাই স্বাতন্ত্র ছিল, একটা পলিশ থেকে আরেকটা পলিশ আলাদা ছিল। এটা একটা প্রধান বৈশিষ্ট্য। তাহলে আমরা যদি শর্টকাটে একবার দেখি যে বৈশিষ্ট্যগুলো কি ছিল, তাহলে আমরা এই পয়েন্টগুলোর কথা মনে করলেই কিন্তু আমরা উত্তরটা লিখতে পারবো। প্রথম বৈশিষ্ট্য কি না ক্ষুদ্র আয়তন এবং অল্প জনসংখ্যা। 2 নম্বর পয়েন্ট কি না নগর আর গ্রাম, মানে অ্যাক্রোপলিস আর চোরা, এদের সমন্বয়ে গঠিত হতো এই পলিশ। 3 নম্বর পয়েন্ট কি না জনগণের প্রশাসন, নাগরিকরা এখানে অংশগ্রহণ করতো প্রশাসন পরিচালনায়। শাসন কাঠামো 4 নম্বর পয়েন্ট, শাসন কাঠামো বলতে এখানে গণতান্ত্রিক হতে পারে, অভিজাততান্ত্রিক হতে পারে, প্রজাতান্ত্রিক হতে পারে, আবার স্বৈরতান্ত্রিকও হতে পারে। এরপরের পয়েন্ট কি দেখেছি না গঠন বিন্যাস। গঠন বিন্যাস আলাদা ছিল। এই যে অ্যাক্রোপলিস, অ্যাগোরা আর চোরা, এই যে তিনটি মূল জায়গা, এই তিনটিকে কেন্দ্র করেই এদের গঠনটা তৈরি হয়েছিল। আর অর্থনৈতিক বৈষম্য, এক একটা পলিশে আলাদা আলাদা ধরনের অর্থনীতি গড়ে উঠেছিল, তাই সেই অর্থনীতির উপর ভিত্তি করে সেই পলিশগুলো গড়ে উঠেছিল। কোথাও কৃষিতে উন্নত কোনো পলিশ হয়তো শিল্পে উন্নত। হ্যাঁ, এছাড়া ছিল কি স্বাতন্ত্রতা, একটা পলিশ থেকে আরেকটা পলিশ ছিল সম্পূর্ণ আলাদা। সেনাবাহিনী, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব কিন্তু যে যার নিজস্ব ছিল সবকিছু, মুদ্রা ব্যবস্থা, মানচিত্র সবকিছু। তা এই নোটসটায় যদি 20 নম্বরের লিখতে হয়, তাহলে প্রথমে পলিশ কাকে বলে সেই বিষয়টা লিখবো। তারপরে উদ্ভবের উপরে 2-3টে প্যারা লিখতেই হবে। কিভাবে এর উদ্ভব হলো, উদ্ভবের কারণগুলো বলেছি, ভৌগোলিক বিচ্ছিন্নতা, অর্থনৈতিক বিচ্ছিন্নতা, গ্রিকদের মানসিকতা, অক্টোপলিস, অ্যাগোরার ভূমিকা এবং পলিশ গড়ে ওঠার প্রাথমিক পর্যায় এবং চতুর্থ পর্যায়ে, এগুলোকে মেনশন করে 3-4টে প্যারায় উদ্ভবটা লিখতে হবে। তারপরে যেটা করতে হবে এর বৈশিষ্ট্য। হ্যাঁ, বৈশিষ্ট্যের উপরে এই যে এখানে 6টা থেকে 7টা পয়েন্ট বললাম, ক্ষুদ্র আয়তন, নগর ও গ্রামের সমন্বয়ে, জনগণের প্রশাসন, শাসন কাঠামো, গঠন বিন্যাস, অর্থনৈতিক বৈষম্য এবং স্বাতন্ত্রতা, মোট 7টি পয়েন্ট আছে। এই 7টি পয়েন্টের উপরে 7টি প্যারা লিখতে হবে। আর এখানে উদ্ভবের উপরে 3টি প্যারা লিখতে হবে, 7 3 10। আর পলিশ কিভাবে গড়ে কাকে বলে সেটির উপরে একটা প্যারা,
তাহলে 10-11টা প্যারাতে তোমাদের তো লিখতেই হবে 20 নম্বরের যদি প্রশ্নের উত্তর লিখতে হয় তাহলে কিন্তু এই 10-11টা প্যারা করতে হবে, 1000 ওয়ার্ডের কাছাকাছি উত্তরটা অবশ্যই করতে হবে। আর যদি 10 নম্বরের দেয় পাশের ক্ষেত্রে, সেকেন্ড সেম যদি পাশের ক্ষেত্রে, জেনারেলের ক্ষেত্রে এটা 10 নম্বরের থাকে, তাহলে তোমরা কিভাবে লিখবে? তোমরা প্রথমে লিখবে পলিশ কাকে বলে বিষয়টা লিখবে, এবং উদ্ভবের উপরে একটা প্যারা লিখে ডিরেক্ট এই বৈশিষ্ট্যের উপরে যে 6-7টা প্যারা আছে, পয়েন্ট আছে, এগুলোকে তোমরা আলোচনা করবে। এখন এই নোটসটা তোমাদের জন্য লিখে আমি রেডি করেছি, এই নোটসটা নিয়ে এবার অন স্ক্রিনে আলোচনা করবো। বিএ হিস্ট্রি অনার্স জেনারেল সেকেন্ড সেমিস্টার, অনার্সের ক্ষেত্রে ডিএসসিসি 2 বা সিসি 2, জেনারেলের ক্ষেত্রে এমডিসি 2। প্রাচীন গ্রিসের পলিশগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। প্রশ্নমান 10 বা 20, পাশের ক্ষেত্রে 10, অনার্সের ক্ষেত্রে 20। উত্তরটি এভাবে লিখবে, প্রাচীন গ্রিক জনজীবনে পলিশ পলিশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এক কথায় পলিশ বলতে বোঝানো হয় নগররাষ্ট্র বা সিটি এস্টেট। প্রাচীন গ্রিসে অসংখ্য নগররাষ্ট্র গড়ে উঠেছিল। প্রতিটি পলিশের একটি নির্দিষ্ট ভূখণ্ড থাকতো এবং এগুলিতে সার্বভৌম রাষ্ট্র ব্যবস্থার অস্তিত্ব ছিল। নগর ও তার সংলগ্ন গ্রামগুলিকে নিয়ে এক একটি পলিশ গড়ে উঠেছিল। গ্রিস ও এশিয়া মাইনরের মূল ভূখণ্ডে এবং ইজিয়ান সাগরের দ্বীপগুলিতে অপেক্ষাকৃত উন্নত অঞ্চলগুলিতে পলিশের অস্তিত্ব লক্ষ্য করা গিয়েছিল। এরপরে দেখো উদ্ভব। এই উদ্ভবের অংশটুকু তোমরা যারা পাশে পড়ছো, তোমাদের যদি 10 নম্বরের জন্য এটা পড়ো তাহলে কিন্তু উদ্ভবের অংশটুকু না লিখলেও হবে। আর অনার্সে তোমরা যারা পড়ছো তোমাদের কিন্তু উদ্ভব পুরোটাই লিখতে হবে। শুধুমাত্র 10-এর ক্ষেত্রে উদ্ভবের অংশটুকু তোমরা বাদ রেখেও লিখতে পারো। তা দেখো উদ্ভবে কি বলা হচ্ছে। খ্রিস্টপূর্ব 1200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 800 অব্দ সময়কাল পর্যন্ত গ্রিসের ইতিহাসে অন্ধকার যুগ বা ডার্ক এজ নামে পরিচিত। এই সময়কালে মাইসিনীয়, হিট্টাইট ইত্যাদি বৃহৎ সাম্রাজ্যগুলির পতন ঘটেছিল। লিখন পদ্ধতি ও বাণিজ্যের অবক্ষয় ছিল লক্ষণীয়। এই সময়ের ইতিহাস চর্চার জন্য বিশেষ প্রত্নতাত্ত্বিক ও সাহিত্যিক উপাদান পাওয়া যায় না। অন্ধকার যুগের প্রাথমিক পর্বে গ্রিসের জনসংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছিল। মূল গ্রিক ভূখণ্ডের মানুষেরা গ্রিসের দক্ষিণ প্রান্তে বা আনাতোলিয়ার উপকূলবর্তী অঞ্চলে চলে গিয়েছিল। জনসংখ্যা হ্রাস পাওয়ার ফলে গ্রিক দুনিয়ার সাংস্কৃতিক অবনতি লক্ষ্য করা গিয়েছিল। মৃৎশিল্প ও সমাধি ক্ষেত্রগুলির অবক্ষয় স্পষ্ট হয়ে উঠেছিল। পরের প্যারা দেখো, অন্ধকার যুগের অন্তিম লগ্নে পরিস্থিতির পরিবর্তন ঘটতে থাকে। আদিম জনগোষ্ঠী ও কৌমগুলি ক্রমশ ভেঙে পড়ে। প্রাচীন গ্রিসের আর্থসামাজিক ক্ষেত্রে সেগুলি তাদের প্রাসঙ্গিকতা হারায়। অন্ধকার যুগের শেষ দিকে ঐকস নামে এক ধরনের আর্থসামাজিক একক লক্ষ্য করা যায়। ঐকস গড়ে উঠেছিল একটি পরিবারকে নিয়ে, যার মালিকানায় ছিল কৃষি জমি। সেই পরিবারের কর্মী ও ভৃত্যরাও ঐকসের সদস্য ছিল। ঐকসের প্রতিটি সদস্যের প্রাথমিক আনুগত্য ছিল পরিবারের প্রতি। অন্ধকার যুগে বৃহৎ ও ক্ষুদ্র দু ধরনের ঐকসের অস্তিত্ব ছিল। বৃহৎ ঐকস এর প্রধান ছিল অভিজাত পরিবার এবং ক্ষুদ্র ঐকস এর প্রধান ছিল সাধারণ কৃষক। এই সময় গ্রিসে ভূমিহীন কিছু মানুষের অস্তিত্ব ছিল, তারা ঐকসের সদস্য ছিল না। এদের বলা হতো থিটেস। এদের সংখ্যা ছিল খুবই কম। পরের প্যারা, অন্ধকার যুগের পরিসমাপ্তির পর প্রাচীন গ্রিসের ইতিহাসকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। আদি গ্রিস বা অ্যারাকিক গ্রিক 800 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ এবং ধ্রুপদী গ্রিস বা ক্লাসিক্যাল গ্রিস 500 থেকে 398 খ্রিস্টপূর্বাব্দ। আদি গ্রিসে ধর্ম, সমাজ ও রাজনীতি নিয়ে নতুন করে চর্চা ও পরীক্ষা নিরীক্ষা শুরু হয়। এই সময় লেখাপড়া ও সাহিত্যিক ক্রিয়াকলাপের উন্নতি চোখে পড়ে। আদি গ্রিসেই পলিশ নামক প্রতিষ্ঠানটির উদ্ভব হয়েছিল। অন্ধকার যুগের অন্তিম পর্বে গ্রিসে যে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বিকাশগুলি ঘটেছিল তারই পরিণতি ছিল পলিশের উদ্ভব। এই পরিবর্তনগুলির প্রধান কারণ ছিল গ্রিকদের সঙ্গে ফিনিশিয়ানদের যোগাযোগ। ফিনিশিয়ানরা গ্রিকদের সামনে সমুদ্রপথ উন্মুক্ত করেছিল। তারই পরিণতি হিসাবে গ্রিকরা বহির্বাণিজ্যে শ্রীবৃদ্ধি ঘটায়। বাণিজ্যিক সমৃদ্ধিকে কেন্দ্র করে গ্রিসের নগর গড়ে উঠতে থাকে। নগরগুলি হয়ে ওঠে বাণিজ্যিক কর্মকাণ্ডের কেন্দ্র। জনসংখ্যা বৃদ্ধি, অর্থনৈতিক পরিবর্তন ও ধর্মীয় বিষয়গুলি শহরে মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রক্রিয়াকে অনিবার্য করে তোলে। গ্রিকরা তাদের প্রয়োজন চরিতার্থ করার জন্য নতুন প্রতিষ্ঠান তৈরি করে। জন্ম নেয় পলিশ। পলিশ ছিল একটি সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। একটি গোষ্ঠীর ঐক্য, অখণ্ডতা ও সংযুক্তি ছিল পলিশের ভিত্তি। এই প্রতিষ্ঠান ছিল সামাজিক রাজনৈতিক ঐক্যের প্রতিভূ। খুব সম্ভবত পলিশ থেকেই পলিটিক্যাল বা রাজনৈতিক কথাটির জন্ম। প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের ভাষায় পলিশ ছিল এক সঙ্গে বসবাস করার সাধারণের ইচ্ছার প্রতিফলন। প্রাচীন গ্রিক উপাদানে পলিশকে পরিবারের বর্ধিত রূপ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যেগুলির আবার জেনোস এবং ফাইল এবং ডেমোস ইত্যাদিতে বিভক্ত ছিল। প্যারা করে দেখো, গ্রিসের অন্ধকার যুগের পরিসমাপ্তি ঘটেছিল খ্রিস্টপূর্ব 8ম শতক নাগাদ। এই সময়কালে প্রাচীন গ্রিক ইতিহাসে সন্ধিক্ষণের যুগ বা এজ অব
ট্রান্সিশন হিসাবে পরিচিত। এই সময়ের আদি গ্রিসের বিউত্তরণ ঘটেছিল। খুব সম্ভবত এই সময় পলিশের উৎপত্তি, যদিও পলিশের উৎপত্তি সময়কাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতানৈক্য আছে। খ্রিস্টপূর্ব নবম শতক থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের অন্তিম লগ্ন পর্যন্ত সময়কালের মধ্যে যে কোনো সময় পলিশের উদ্ভব হয়েছিল বলে নানা ধরনের ঐতিহাসিক মত প্রচলিত আছে। ঐতিহাসিক জন ফাইন তার দ্য অ্যান্সিয়েন্ট গ্রিস দ্য ক্রিটিক্যাল হিস্ট্রি গ্রন্থে স্পষ্টই বলেছেন খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীর মাঝামাঝি সময়ে পলিশের আবির্ভাব। 740 খ্রিস্টপূর্বাব্দে পশ্চিম দিকে গ্রিক ঔপনিবেশিক বিস্তারের সূচনা হয়েছিল। তাই মনে করা যুক্তিযুক্ত যে গ্রিক ঔপনিবেশিক উদ্যোগের বিকাশ কিছুকাল আগেই পলিশ গড়ে ওঠার প্রক্রিয়া শুরু হয়েছিল। এক্ষেত্রে ঐতিহাসিক ফাইন দুটি বিষয়ের উপর আলোকপাত করেছেন। প্রথমত, কোনো গ্রিক বসতি রাতারাতি পলিশে রূপান্তরিত হয়নি। দ্বিতীয়ত, বিশেষত পশ্চিমাঞ্চলে পলিশ গড়ে উঠতে বেশ কয়েক শতাব্দী সময় লেগেছিল। ঐতিহাসিক গুস্তাভ গ্লোটস তার গ্রিক সিটি গ্রন্থে পলিশের উৎপত্তির প্রক্রিয়ার ব্যক্তি স্বাধীনতার সঙ্গে রাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করেছেন। তার মতে তিনটি বিষয় রাষ্ট্র, পরিবার এবং ব্যক্তি স্বাধীনতা পলিশ গঠনের পিছনে নিয়ামক ভূমিকা পালন করেছিল। বস্তুত প্রাথমিক পর্বে পারিবারিক বন্ধন প্রাচীন গ্রিকদের ঐক্যবদ্ধ করে। তারপর গ্রাম ও পরিবারের সকলে মিলে একটি বৃহত্তর গোষ্ঠী গড়ে তোলে। সবশেষে গোষ্ঠীর সদস্যরা একটি রাষ্ট্র কাঠামো তৈরি করে সম্পূর্ণ নিজেদের প্রয়োজন ও স্বার্থে জন্ম নেয় পলিশ। তো এই পর্যন্ত কিন্তু উদ্ভব প্রায় 3টি প্যারা এখানে দেওয়া আছে। এই অংশটুকু কিন্তু লিখতেই হবে 20 নম্বরে অ্যান্সার করতে গেলে। এরপরে আমরা আসবো বৈশিষ্ট্য। পাশের ক্ষেত্রে 10 নম্বরে যদি বৈশিষ্ট্য দেয় তার ভূমিকাটা লিখে তোমরা এখান থেকে অ্যান্সারটা শুরু করতে পারবে। দেখো, পলিশ ছিল একটি ক্ষুদ্র গোষ্ঠীর রাজনৈতিক কেন্দ্র। এই গোষ্ঠীর রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কার্যকলাপ একটি পলিশকে কেন্দ্র করে আবর্তিত হতো। নগরকে কেন্দ্র করে প্রাচীন গ্রিসে পলিশ গড়ে উঠেছিল এবং প্রায় প্রতিটি পলিশেরই একটি সংলগ্ন গ্রাম অঞ্চল ছিল। এই সংলগ্ন গ্রাম অঞ্চলকে বলা হতো চোরা। প্রাচীন গ্রিসে মোটামুটি 1500 পলিশের অস্তিত্ব ছিল। এগুলির মধ্যে 600টি ছিল গ্রিসের মূল ভূখণ্ডে অবস্থিত। অন্যান্য পলিশগুলো গড়ে উঠেছিল গ্রিক উপনিবেশগুলিতে। পুরানো পলিশগুলির অস্তিত্ব বিলুপ্ত হতো, আবার নতুন পলিশ গড়ে উঠত। ধ্রুপদী যুগে প্রায় 1000 পলিশের অস্তিত্ব ছিল। খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে এমন বেশ কিছু পলিশ ছিল যেগুলির সর্বোচ্চ আয়তন ছিল 77 মাইল, মানে বর্গ মাইল। এই বৃহৎ পলিশগুলির জনসংখ্যা ছিল গড়ে 6000। এদের মধ্যে 1 থেকে 1,500 ছিল প্রাপ্তবয়স্ক পুরুষ নাগরিক। আবার 10 বর্গ মাইল আয়তনের ক্ষুদ্র পলিশেরও অস্তিত্ব ছিল। এদের জনসংখ্যা ছিল 1000। বৃহত্তম পলিশ ছিল এথেন্স স্পার্টা। সমগ্র অ্যাটিকার আয়তন ছিল 965 বর্গ মাইল। এখানে এথেনীয় জনসংখ্যা ছিল প্রায় 2 লক্ষ। মেসেনিয়া সমেত স্পার্টার আয়তন ছিল 3088 বর্গ মাইল। কতকগুলি উপনিবেশের আয়তন ছিল এথেন্স ও স্পার্টার চেয়েও বেশি। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল অ্যাক্রোগাস, সাইরাকিউস, টারাস, সাইরেন প্রভৃতি। পরের প্যারা দেখো, প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে পলিশ সম্পর্কে আলোচনা প্রসঙ্গে লিখেছেন যে পলিশ এমন এক প্রতিষ্ঠান যার মাধ্যমে পলিশের সদস্যরা তাদের আধ্যাত্মিক, নৈতিক ও বৌদ্ধিক প্রক্রিয়ায় সম্পূর্ণ বিকাশ ঘটাতে পারে। তবে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার বেশ কিছু বৈশিষ্ট্য পলিশে বর্তমান ছিল। সেফোক্লিস রচিত অ্যান্টিগোনে নাটকে পলিশ সংক্রান্ত একটি স্পষ্ট ধারণা পাওয়া যায়। প্রাচীন গ্রিসে এরকম একটি ধারণার প্রচলন ছিল যে ন্যায় বিচারের আকাঙ্ক্ষাই পলিশের উৎপত্তির কারণ। যে কোনো অন্যায়ের প্রতিরোধ ও প্রতিকার করা ছিল পলিশের অন্যতম দায়িত্ব। অ্যারিস্টটল লিখেছেন পলিশের প্রতি নাগরিকের মধ্যে সাক্ষাৎ পরিচয় থাকা জরুরি। পলিশকে সাহায্য করা ছিল সকলের কর্তব্য। দৃষ্টান্তস্বরূপ বলা যায় এথেনীয় গণতন্ত্র কেবল ধনীদের উপর কর ধার্য করত। এই করের উপর নির্ভর করেই পলিশ তার রাষ্ট্রীয়, ধর্মীয় অন্যান্য ব্যয় নির্বাহ করত। পরের প্যারা দেখো, রাজনৈতিক কার্যকলাপের প্রধান কেন্দ্র ছিল পলিশ। পলিশের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করা, ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করা, অর্থনৈতিক নীতি নির্ধারণ, শিক্ষার বিকাশ, এই সমস্তই পলিশের নেতৃত্বে সম্পাদিত হতো। প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করে পলিশের নিরাপত্তা নিশ্চিত করা ছিল একটি গুরুত্বপূর্ণ কাজ। পলিশের সশস্ত্র নিরাপত্তা বাহিনীর মধ্যে উল্লেখযোগ্য ছিল সামরিক সরঞ্জামের সুসজ্জিত পদাতিক বাহিনী। এদের বলা হতো হপলাইট। কোনো পলিশে এই নিয়ম প্রচলিত ছিল যে যারা হপলাইট হিসেবে সামরিক বাহিনীতে যোগ দিতেন তারা নাগরিকত্ব অর্জন করতেন। পলিশের অন্যতম উল্লেখযোগ্য বিষয় ছিল ধর্মীয় কার্যকলাপ। পলিশের জীবনে ধর্মের অসামান্য প্রভাব ছিল। ধর্মীয় আচার অনুষ্ঠানে নারীদের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। দেবীদের পূজা উপাসনা সাধারণত মহিলা পুরোহিতরাই করতেন। এক একটি পলিশে এক একজন প্রধান উপাস্য দেবতা বা দেবী ছিলেন। এথেন্সে প্রধান দেবী ছিলেন অ্যাথেনা। পলিশের কাজকর্মের গুরুত্বপূর্ণ বিষয় ছিল অর্থনৈতিক কার্যকলাপ। কৃষি ও বাণিজ্য সংক্রান্ত কার্যকলাপ ছিল প্রধান। পলিশের সংলগ্ন গ্রামাঞ্চল বা চূড়াগুলিতে কৃষিক্ষেত্রে কৃষির ব্যবস্থা ও কৃষি উৎপাদন তত্ত্বাবধানের দায়িত্বে পলিশ একদল কর্মচারী নিয়োগ করত। ব্যবসা বাণিজ্যের উন্নতির দিকেও পলিশের নজর রাখা হতো। প্রতিটি পলিশের কেন্দ্রস্থলে একটি বড় বাজার থাকতো, একে বলা হতো অ্যাগোরা। তেমনই থাকতো বাণিজ্যিক বন্দর, যাকে বলা হতো লিবেন। বড় বড় পলিশগুলিতে বৈদেশিক বাণিজ্য পরিচালনার জন্য বিরাট বড় বাজারের অস্তিত্ব ছিল, একে বলা হতো এম্পোরিয়ান। এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতো পলিশ। পলিশগুলির রাজনৈতিক সংগঠনের তারতম্য ছিল। কোনো পলিশ ছিল রাজতান্ত্রিক, মানে মোনার্চিক্যাল, কোনোটি ছিল এক বিশেষ শাসক গোষ্ঠীর
দ্বারা পরিচালিত, যেমন অলিগার্চি, আবার কোনো বহু পলিশে গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল। পরের প্যারা দেখো, একটি পলিশে নাগরিকদের বাইরেও বিদেশি ও দাসেরা বসবাস করতে, এদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক ছিল। এই দাবি করে ঐতিহাসিক ফিনলে ফিনলে তার দ্য অ্যানসিয়েন্ট গ্রিস গ্রন্থে পলিশকে একটি মুখোমুখি সমাজ হিসাবে আখ্যায়িত করেছেন। কিন্তু ফিনলের এই বক্তব্যের বিরোধিতা করেছেন রবিন অসবর্ণ। তার ডেমোস দ্য ডিসকভারি অফ ক্লাসিক্যাল অ্যাটিকা গ্রন্থে ফিনলের মুখোমুখি সমাজ সংক্রান্ত তথ্যের মূল কথা হলো, গ্রিক পলিশগুলোতে সমস্ত নাগরিকরাই সক্রিয় রাজনৈতিক ক্ষমতার অধিকারী। কিন্তু এই বক্তব্য খণ্ডন করে রবিন অসবর্ণ বলেন, পলিশের সকলেই সক্রিয় রাজনৈতিক ক্ষমতার অধিকার ভোগ করতো না। সমস্ত নাগরিকই গণপরিষদের সভায় উপস্থিত থাকতেন না। পলিশের প্রভাবশালী মানুষেরা আইনের চেয়ে প্রচলিত নিয়মকে বেশি গুরুত্ব দিতেন। একথা সত্যি যে নাগরিকরা রাজনৈতিক পদ ও অধিকার লাভের ক্ষেত্রে সমান সুযোগ পেতেন, কিন্তু না পলিশের সদস্যদের মধ্যে সম্পদে দক্ষতায় জীবনযাপন পদ্ধতিতে বৈষম্য মেনে নেওয়া হয়েছিল। উচ্চপদস্থ সামরিক পদ লাভের জন্য ন্যূনতম সম্পত্তির মালিকানা জরুরি ছিল। ধনী ও দরিদ্রের বৈষম্য লক্ষণীয় ছিল। কতিপয় মানুষ বহু সংখ্যক শ্রমজীবীর উৎপাদিত উদ্বৃত্ত সম্পদের উপর নির্ভর করে বিলাসবহুল জীবনযাপন করত। উপরোক্ত কারণেই পলিশকে মুখোমুখি সমাজ হিসেবে চিহ্নিত করার ক্ষেত্রে কিছু ঐতিহাসিক দ্বিধাগ্রস্ত। মানে এখানে পলিশকে মুখোমুখি সমাজ হিসাবে তুলে ধরা হয়েছে, ঐতিহাসিক ফিনলে তুলে ধরেছেন, সেই বক্তব্যটি এখানে লেখা হলো। শেষ প্যারা, এটি মূল্যায়ন বা উপসংহারের উপরে দেখো, গ্রিক পলিশের শ্রেণীবিন্যাস আলোচনা করলে লক্ষ্য করা যায় যে মূলত তিনটি সামাজিক শ্রেণীর অস্তিত্ব ছিল: নাগরিক, মেটিক ও দাস। নাগরিকরা ছিলেন সুযোগপ্রাপ্ত, প্রশাসনিক ও সামরিক আধিকারিকরা নাগরিকদের মধ্য থেকে নিযুক্ত হতেন। বিদেশিদের বলা হতো মেটিক, তারা ছিল বসবাসকারী বিদেশি, রেসিডেন্সিয়াল অ্যালায়েন্স। তারা মূলত অর্থনৈতিক ও বাণিজ্যিক কাজে লিপ্ত থাকতো। ফিনলে মনে করেন মেটিকদের অর্থনৈতিক ভূমিকার গুরুত্ব তাদের এথেন্সে অপরিহার্য করে তুলেছিল। ঐতিহাসিক এস্টেক্রোয়া তার দ্য ক্লাস স্ট্রাগল ইন অ্যানসিয়েন্ট গ্রিক ওয়ার্ল্ড গ্রন্থে অবশ্য বলেছেন, ব্যবসা বাণিজ্য কেবল মেটিকদের দ্বারাই পরিচালিত হতো না, বাণিজ্যের বিকাশে অবসবাসকারী বিদেশিদেরও, নন রেসিডেন্ট ফরেগেনার্স, একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল। সম্পদ উৎপাদন প্রক্রিয়ায় দাস শ্রমের তাৎপর্যপূর্ণ ভূমিকা ছিল। বস্তুত প্রাচীন গ্রিস ছিল পুরোপুরি দাস শ্রমের উপর নির্ভরশীল। তাই প্রাচীন গ্রিক সমাজকে দাস সমাজ বা সেলফ ওয়িং সোসাইটি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো এই নোটসটি তোমরা কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটি কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তোমাদের এই পেপারের সিলেবাস সাজেশন এগুলো আমি আমার চ্যানেলে আপলোড করেছি, এবং এছাড়া তোমাদের এই পেপারের পরপর দুটি ইম্পর্ট্যান্ট টিকাও আমি ইতিমধ্যে দিয়েছি, যেমন হেরোডোটাস ও স্পার্টাকাসের বিদ্রোহ, সেই নোটগুলো তোমরা কালেক্ট করে পড়বে। এছাড়া বাকি যেগুলো প্রশ্ন এখনো বাকি আছে সেগুলো আমি একের পর এক ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে তোমাদের সামনে তার ব্যাখ্যা উত্তর নিয়ে আসবো। তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, তোমাদের মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে।